সিরিজ কম্বিনেশন অফ স্প্রিং, শ্রেণী সমবায় স্প্রিংয়ের। এটা আবার কি? এটা কিছু না, ধরো একটা স্প্রিং আমি এভাবে ঝুলিয়ে রেখেছি, ওকে। এবার এরপরে আরেকটা স্প্রিং এর নিচে ঠিক এইভাবে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? অর্থাৎ পরপর দুটো স্প্রিংকে লাগিয়ে দিলাম। এটা হলো স্প্রিংয়ের শ্রেণী সমবায়, আর ইংলিশ সিরিজ কম্বিনেশন অফ স্প্রিং। এবার আমরা নিচে যদি এম ভরের একটি বস্তুকে রাখি, তখন কি হবে? এই ভরটি নিচে যাওয়ার চেষ্টা করবে, কারণ অভিকর্ষজ বলের জন্য ভরটি নিচে যাওয়ার চেষ্টা করবে। তাহলে স্প্রিং দুটি কিছুটা প্রসারিত হবে, ওকে। এবং এই অবস্থায় এটা স্থির হয়ে যাবে, যে হ্যাঁ, ভরটা নিচের দিকে যাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু স্প্রিং দুটো উপরে টেনে রেখেছে। তাহলে এই অবস্থাটাকে বলবো আমরা এই দুটি স্প্রিংয়ের সিরিজ কম্বিনেশনের সাম্যাবস্থান, মিন পজিশন, ওকে। এবার আমরা বাহ্যিক বল প্রয়োগ করি, অর্থাৎ এই যে হাতটা দেখতে পাচ্ছি, এটা একটা বাহ্যিক বল প্রয়োগ করছে, করে এই বস্তুটিকে আরও কিছুটা নিচে নামিয়ে দিলাম। ধরো এই পজিশনে নামিয়ে এবার আমি ছেড়ে দিলাম। এক্ষেত্রেও কিন্তু যেগুলো আগের ভিডিওতে দেখেছি তারই মতো একইভাবে উপর নিচে আসে যাওয়া করবে, অর্থাৎ এটা একটি কম্পন বা দোলন। তাহলে এই যে দোলন হচ্ছে, এক্ষেত্রে একটি পূর্ণকম্পন, অর্থাৎ দেখো এখানেও বলছি সাম্যাবস্থান থেকে উপরে গেল, নিচে এলো, আবার সাম্যাবস্থানে ফিরে এলো। তাহলে এই একটা যে পূর্ণকম্পন হলো, এই পূর্ণকম্পনে কতটা সময় নিয়েছে, সেটা পর্যায়কাল। তাহলে এক্ষেত্রেও পর্যায়কাল কত হবে সেটা জানতে হবে। আচ্ছা, আমরা ধরো যদি একটা সিঙ্গেল স্প্রিং হতো, ধরো ডান দিকে যে স্প্রিংটা আছে এর বল ধ্রুবক যদি কে হয়, ধরো এখানে কে ইকুইভ্যালেন্ট, কেন একটা ইকুইভ্যালেন্ট স্প্রিং মনে করি এটাকে, কে ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে এর পর্যায়কাল কত হবে? টি ইকুয়ালস টু 2π√of এম বাই কে ইকুইভ্যালেন্ট। এম কোনটা? এম হচ্ছে নিচে যে বস্তুটি অ্যাটাচ করে আছে স্প্রিংয়ের সাথে, তার ভর। আর স্প্রিংয়ের ভর এক্ষেত্রে নগণ্য ধরেছি। আর কে ইকুইভ্যালেন্ট এক্ষেত্রে যে স্প্রিংটা আছে, এই স্প্রিংয়ের বল ধ্রুবক। এখন ইকুইভ্যালেন্ট কেন ধরেছি? যে বাঁ দিকে যে দুটো স্প্রিং, সেই দুটো স্প্রিংয়ে যদি সমতুল্য স্প্রিংটা হয়, অর্থাৎ ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে এই কে ইকুইভ্যালেন্ট যদি জানতে পারি বা ক্যালকুলেট করতে পারি, তাহলে অবশ্যই বাম দিকে যে দুটো স্প্রিংয়ের সিরিজ কম্বিনেশনে অসিলেশনটা হচ্ছে, এর ক্ষেত্রেও আমরা টি ইকুয়ালস টু 2π√of এম বাই কে ইকুইভ্যালেন্ট বের করতে পারবো। তাহলে এবার দেখা যাক যে আমাদের এই বাম দিকে যে দুটি স্প্রিং শ্রেণী সমবায়ে রাখা আছে, তার তুল্য বল ধ্রুবক কত। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই যে সাম্যাবস্থানে আছে, আমি আবার এখানে আসলাম, এই ধরো সাম্যাবস্থানে আছে, এই অবস্থায় আমি যদি নিচে এফ বল প্রয়োগ করে বস্তুটিকে এই ঠিক নিচে এরকম অবস্থানে নিয়ে আসি, তার ফলে হলোটা কি? তার ফলে যেটা হলো, এই এফ অতিরিক্ত বল এই স্প্রিং দুটিকে প্রসারিত করেছে। এখন এই যে বস্তুটি আছে, বস্তুটির সরণ কতটা ঘটিয়েছি এফ বল প্রয়োগ করে? কোথায় থেকে? সাম্যাবস্থান থেকে এক্স। আর উপরে লক্ষ্য করো যে স্প্রিং ওয়ান, এই স্প্রিং ওয়ানটা কতটা বেড়েছে সাম্যাবস্থান থেকে? x1। তাহলে উপরের স্প্রিংটা যদি x1 দৈর্ঘ্য প্রসারিত হয়, তাহলে নিচের যে স্প্রিংটা, ওটাকে আমরা যদি x2 একক প্রসারিত হয়েছে মনে করি, সেক্ষেত্রে আমরা বলতে পারি x ইকুয়ালস টু x1 প্লাস x2। আচ্ছা, এই সমীকরণটা আমরা 1 নম্বর সমীকরণ করে রেখে দিলাম। এখানে বুঝতে কোনো অসুবিধা নেই যে বস্তুটির মোট সরণ ততটাই হবে সাম্যাবস্থান থেকে, যে স্প্রিং দুটো সাম্যাবস্থান থেকে কতটা প্রসারিত হয়েছে তাদের যোগফল। এবার আসি স্প্রিং ওয়ান, এর বল ধ্রুবক যদি k1 হয়, তাহলে এর দ্বারা সৃষ্ট রেস্টোরিং ফোর্স কত? k1 ইন্টু x1। আবার এই স্প্রিং টু, এর যদি বল ধ্রুবক k2 হয়, আর x2 এর হচ্ছে যে প্রসারণ হয়েছে, তাহলে x2 প্রসারণের জন্য যে অতিরিক্ত রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে এর মধ্যে, তার মান কত হবে? তার মান হবে k2 ইন্টু x2। তাহলে প্রথমটার ক্ষেত্রে রেস্টোরিং ফোর্স k1 x1, আর দ্বিতীয় ক্ষেত্রে k2 x2। এবার
একটা জিনিস লক্ষ্য করো, যখন এই বস্তুটি এই অবস্থায় কেউ মুভ করছে না, তাহলে প্রতিটি বিন্দুতে, যে কোনো বিন্দু, ধরো আমি 3টে বিন্দু এখানে মনে করলাম, এ যেটা এখানে দেখানো হয়েছে, বি এবং সি। তাহলে এ বিন্দু যেটা দুটো স্প্রিং উপরের নির্দিষ্ট বিন্দুতে ঝোলানো আছে, এই বিন্দুতে দুটো স্প্রিং আর ভরের এবং বাহ্যিক বলের জন্য নিচে যে বলটা প্রয়োগ হয়েছে সেই পুরো বলটা সমান একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে, কারণ বস্তুগুলি স্থির আছে। আর যদি বলের পার্থক্য হতো তাহলে ত্বরণ ঘটে যেত, এখানে তো কেউ মুভ করছে না, তাই এ বিন্দুতে উভমুখী বলের মান সমান। আবার ধরো বি বিন্দুতে, এক্ষেত্রেও বি বিন্দুটি স্থির, তাহলে বি বিন্দু থেকে ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী বলের মানও স্থির। তাই আমরা যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে দুটো স্প্রিং, তখন স্প্রিং দ্বারা সৃষ্ট অতিরিক্ত রেস্টোরিং ফোর্স, যেটা কিনা বাহ্যিক বলের প্রয়োগের জন্য সৃষ্টি হয়েছে, অর্থাৎ বাহ্যিক বলের মান যদি এফ হয়, তাহলে স্প্রিং ওয়ানের দ্বারা সৃষ্ট রেস্টোরিং ফোর্সের মানও হবে এফ, অর্থাৎ প্রত্যানায়ক বলের মান হবে এফ, এবং স্প্রিং টু দ্বারা সৃষ্ট প্রত্যানায়ক বলের মানও এফ হবে। তাহলে আমরা বলতে পারি যে এফ সমান k1 x1 সমান k2 x2। তো এখান থেকে লিখতে পারি আমরা x1 সমান f বাই k1, x2 সমান f বাই k2। একইভাবে সমতুল্য স্প্রিং এর ক্ষেত্রে দেখো, সমতুল্য স্প্রিং এর ক্ষেত্রে এফ বাহ্যিক বল প্রয়োগ হয়েছে, বস্তুর সরণ এক্স হয়েছে, কিন্তু এখানে একটা স্প্রিং আছে যার বল ধ্রুবক কে ইকুইভ্যালেন্ট। তাহলে আমাদের এই যে তুল্য স্প্রিং যেটা ডান দিকে দেখানো হয়েছে, এর ক্ষেত্রে এফ সমান কত হবে? কে ইকুইভ্যালেন্ট টু এক্স। তাই এখানে এক্স সমান হবে এফ বাই কে ইকুইভ্যালেন্ট। এইবার আমরা এক্স ইকুয়ালস টু x1 প্লাস x2 সমীকরণে এই x1, x2 আর x এর মানগুলো বসিয়ে দিই। তাই x এর জায়গায় বসালাম f বাই কে ইকুইভ্যালেন্ট সমান x1 এর জায়গায় বসালাম f বাই k1, আর x2 এর জায়গায় বসালাম f বাই k2। তাহলে f উপর থেকে কেটে গেল, তাহলে যেটা থাকলো 1 বাই কে ইকুইভ্যালেন্ট সমান 1 বাই k1 প্লাস 1 বাই k2। দেখো এক্ষেত্রে স্প্রিং দুটো সিরিজে আছে, কিন্তু ফর্মুলা দেখে মনে হচ্ছে যে রেজিস্ট্যান্স বা রোধকে যদি সমান্তরাল সমবায়ে রাখতাম সেক্ষেত্রে এই ধরনের ফর্মুলা আসতো, যে 1 বাই আর ইকুয়ালস টু 1 বাই r1 প্লাস 1 বাই r2। তাই স্প্রিং আর রোধ একটু উল্টো সাইডের। যাই হোক, তাই এক্ষেত্রে আমরা বলতে পারি যে কে ইকুইভ্যালেন্ট সমান k1 k2 বাই k1 প্লাস k2। ই সমান 2 পাই রুট ওভার অফ m বাই কে ইকুইভ্যালেন্ট, যেখানে কে ইকুইভ্যালেন্ট সমান k1 k2 বাই k1 প্লাস k2। ওকে, এখন আমরা একটা k1 k2 এর মান ধরে নিই। ধরো k1 এর মান 2 আর k2 মান 2, অর্থাৎ স্প্রিং 1 আর স্প্রিং 2 একটা আইডেন্টিক্যাল স্প্রিং। বোঝার সুবিধার্থে এটা দুটো সমান ধরেছে। তাহলে কে ইকুইভ্যালেন্টের মান কত হবে? 2 ইন্টু 2 বাই 2 প্লাস 2 সমান 1। তার মানে দেখো ইন্ডিভিজুয়াল স্প্রিংয়ের বা প্রত্যেকটা স্প্রিংয়ের বল ধ্রুবক ছিল 2, কিন্তু যখন সিরিজে দিলাম সেক্ষেত্রে তার বল ধ্রুবক হয়ে গেল 1। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে স্প্রিং 1কে যদি আমি 1 সেন্টিমিটার প্রসারিত করতে চাই সেক্ষেত্রে আমার 2 ডাইন বল লাগবে, যেহেতু আমি সিজিএস ইউজ করছি। দেখো 1 সেন্টিমিটার 2 ডাইন। স্প্রিং 2 এর ক্ষেত্রে একই। যখন আমরা দুটো স্প্রিংকে সিরিজে রাখলাম সেক্ষেত্রে তার তুল্য বল ধ্রুবক হয়ে গেল 1, অর্থাৎ কমে গেল। আগে 2 ছিল প্রত্যেকটা, যখন সিরিজে দিলাম তখন 1 হয়ে গেল। অর্থাৎ এখন যদি আমাদের 1 সেন্টিমিটার প্রসারিত করতে হয় দুটো স্প্রিংকে সিরিজে রেখে, সেক্ষেত্রে আমাদের মাত্র 1 ডাইন বল লাগবে। কারণ দেখো 1 সেন্টিমিটার নেট প্রসারণ করছি, কিন্তু দুটো স্প্রিং যখন সিরিজে দিয়েছি সেক্ষেত্রে প্রত্যেকটা 0.5 সেন্টিমিটার করে এখন প্রসারিত হবে। তা 1 সেন্টিমিটারের প্রত্যেকে তো 2 নিউটন লাগতো, তো এখন 1 নিউটন করে লাগবে, যে তার হাফ হয়ে গেছে। যাই হোক, এটা একটা উদাহরণ যে আমরা বাস্তবেও যদি কতকগুলি স্প্রিংকে পরস্পর শ্রেণী সমবায়ে রাখি, তারপরে সেটা যদি প্রসারণ করার জন্য বাহ্যিক বল প্রয়োগ করি, দেখব সমপরিমাণ প্রসারণের জন্য, সমপরিমাণ, আবার বলছে সমপরিমাণ
প্রসারণের জন্য প্রত্যেকটি আলাদা আলাদা স্প্রিং বা পৃথক পৃথক স্প্রিংকে যে পরিমাণ ফোর্স দিতে হতো বা বল দিতে হতো, এক্ষেত্রে কিন্তু খুব কম পরিমাণ বল প্রয়োগ করতো। তাই শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য বল ধ্রুবকের মান হ্রাস পায়। থ্যাংক ইউ।